আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা হেডলাইন এবং ব্যানার দেখে আপনারা বুঝতে পারছেন যে কি বিষয়। আলাপাটা কি জানি হাসনাত আব্দুল্লাহ হে আবার আজক ভারতের সেবা দাস অমুক দাস তমুক দাস থাকতে দিবে না, তো যাও এখন তারেক জিয়ারে পিডাও। কালকে পরশুদিন যেমন এই শিবিরের কিছু কিছু বলতেছিল যে ভারত যে শোক প্রকাশ করছে এটা রাষ্ট্রীয়ভাবে বাতিল করা উচিত, মানা করা উচিত। যাও যমুনাতে যাই ইউনুসরে পিডাও। এখন এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছিলেন গত পরশুদিন, সবচেয়ে মজার বিষয় কি জানেন? এছাড়া পাকিস্তান বলেন, নেপাল বলেন, যারা আছে সবাই বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করছে, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি আমাদের বিমান বাহিনীর এয়ারবেস ব্যবহার করছেন, ওখানে আসছেন। ওখানে এসে নামলে তো আসলে কোনো ইমিগ্রেশন হয় না, ওটা তো ইমিগ্রেশনের জায়গা না, ওখানে ইমিগ্রেশন হয় না। তাহলে প্রথম কথা হচ্ছে ইমিগ্রেশনটা হইল কোথায় বা কিভাবে হইল, এবং উনি ওইখানে নামলেন কেন? উনি তো সরাসরি ঢাকা এয়ারপোর্টে নামতে পারতেন না, সেটাতে নামেন না, এখানে নামছেন। নাইমে উনি সবার সাথে দেখা করছেন মানে তারেকের সাথে সরাসরি দেখা করছেন। এরপরে আমাদের দুই উপদেষ্টা, আপনার এই কি বলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর আসিফ নজরুল দেখা করলেন। ডাক্তার ইউনুস নাকি বলছিল দেখা করার জন্য, কিন্তু উনি রাজি হন নাই, উনি চলে গেছেন ওখান থেকেই। ভারত কি সিগন্যাল দিতেছে আসলে? এইটাই হয়ে গেছে পেটের বিষ জামাতের। জামাত চিন্তা করলে হাই রে, আমরা যদি না কই তাহলে তো আবার অবস্থা খারাপ। সব ভোটের হিসাব কিতাব। একদিকে ভারতের জুজু দেখাইতে হবে যে ভারত আমাদের বিদ্বেষী এসে, আরেকদিকে আবার তলে তলে দেয় বলতে হবে না ভারতের লগে আছি আমরা, কারণ হচ্ছে ভোটের 1 কোটি হিন্দু ভোটার আছে, এই ভোটগুলোর দরকার। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক, ভারতের সাথে আমরা ভালো, আপনারা হিন্দুরা ভালো থাকবেন, আমরা রোজা এবং পূজা একসাথে করব, প্রয়োজনে রোজার ইফতার পূজাই করব, পূজার ইফতার রোজাই করব, এগুলা বইলা টেলা এই জন্য। কিন্তু ভারতের কোনো একটা লোক, অফিসিয়াল কোন একটা লোক বলে নাই এখন পর্যন্ত যে ইয়ে করছে কে ভারত জামাতের সাথে কোনো বৈঠক করছে, গোপন বৈঠক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গোপন বৈঠক কি করবে? কোনো গোপন বৈঠক করার কিছু নেই জামাতের সাথে, কারণ ভারত জানে যে জামাত একটা টেরোরিস্ট সংগঠন, ওদের সাথে আবার গোপন বৈঠক কিভাবে? এখন জামাত আরেকটা কাজ একটা করতে পারে, সেটা হচ্ছে যে তারা ভারত বিদ্বেষিতা হইয়া একটা কাজ করতে পারে। সেটা কি জানেন? যে জামাতে ইসলামী বাংলাদেশ, যেমন জামাতে ইসলামী হিন্দ আছে ইন্ডিয়াতে, যে আমরা জামাতে ইসলামী হিন্দের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনাকে আমি বারবার কি বলতে, যে ভারতের কোনো একটা লোক, কোনো অফিসিয়াল লোকই বলে নাই যে তার সাথে বৈঠক হয়েছে। আমি বলতে জামাতের দুইটা কাজ। জামাত একটা বলতে পারে যে আমরা জামাত ইসলামী বাংলাদেশ এইটাই এক, জামাত ইসলামী পাকিস্তান আমাদের কোনো সম্পর্ক নাই, জামাত ইসলামী হিন্দ ইন্ডিয়া আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা প্যারালাল জামাত। আর তা নাহলে সবগুলাই সন্ত্রাসী। আর ভারতীয় অফিসিয়াল কেন বলবে যে আমরা জামাতের সাথে বৈঠক করেছি? আপনার আমির সাহেব বলছেন, আমির সাহেব কি একদম পীর সাহেব হয়ে গেছেন নাকি? নাকি উনি নবী হয়ে গেছেন কোন আপনাদের কাছে, যে উনি বললেই আমি বিশ্বাস করতে হবে? ভাই, পাগলে পাগলামি করলে ভারত প্রত্যাখ্যান করতে যাবে কেন? প্রত্যাখ্যান করলেই তো তখন আবার আপনারা বলেন যে এই দেখো এবার ভারত মিছা কথা কইতেছে। সুতরাং ভারত কথা তুমি যা কইবা কো, আমি কিছুই কমু না, আমার খেলা আমি দেখাবো। ভারত প্রত্যাখ্যান করলেই তো আপনারা বললেন যে হ্যাঁ ভারত প্রত্যাখ্যান করছে মানে এখানে কিছু একটা আছে, এটা এজেন্ডা, এটাই তো কইবেন। যেই জামাতের নেতা কয় যে 50 লক্ষ গেরিলা আছে আমাদের কাছে, গজবাতুল হিন্দ করতে যাব, তাদের লগে বৈঠক করবে ভারত, এটা কি পাগলও বিশ্বাস করবে? হ্যাঁ বিশ্বাস করতে পারে, বঙ্গু মুসলমান কিছু আছে। ভাইজান, আপনাকে তো আমি প্রথম থেকেই বলছি, যেহেতু খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে শোক বার্তা পাঠাইছে ভারত, যেহেতু ভারতের আরেকজন মন্ত্রী গিয়ে আপনার শোক বইতে সাইন করছে, এরপরে আপনার তারেক আসা পর্যন্ত কথা ছিল যে ভারতের সাথে নেগোসিয়েশন করে আসতেছে, এবং ভারত এবং তারেক নাকি আসার পরে নরেন্দ্র মোদীকে ফোন করে আবার ধন্যবাদও জানাইছে। হ্যাঁ, এগুলো সবকিছু মিলান না আপনি, সবকিছু মিলাইলে এখন জামাত তো একঘরা হয়ে গেছে। জামাত দেখতেছে আমি তো একঘরা, আমারও তো কেউ টানে না, পাকিস্তান প্রীতি দিয়ে তো আমার হবে না, পাকিস্তান তো কিছুই নেই, সন্ত্রাসী তকমা আছে, কোন দিন জানি পাকিস্তানের উপর আবার পীড়া শুরু করে। সব মিলিয়ে তারাও একটা বোম ছাড়লো যে আমাদের সাথে কথা হয়েছে। আপনার সাথে কথা হয়েছে কেমনে? তারা এই জামাতের আমির, আর আপনি জামাতের আমির, তাহলে এখন দেখেন যদি বেঈমান বা মুনাফেক যদি বলেন আমির সাবরে মুনাফেক বা বেঈমান বলতে পারেন, যেখানে তোমরা আগে ওয়াদাবদ্ধ হইলা যে আমরা এই কথা গোপন রাখবো, বলবো না,
তাইলে এখন আপনার ওয়াদা ভঙ্গ করে আপনি কেমনে কইলেন যে আপনার সাথে বৈঠক হইছে? আপনি মুনাফেক। হে তো মুনাফেকই করছে নাকি? যে আমি তো ওয়াদাবদ্ধ হইছি। নাকি কোরআনের কোন জায়গায় লেখা আছে যে এরকম মুনাফিকই করতে পারবেন? আছে মনে হয় কোন এক সূরা বা নাজিল হইছে যে মুনাফিকই করতে পারবেন। এখন দিল্লি না ঢাকা, নির্বাচনের ক্ষেত্রে যে দিল্লি আর ঢাকা থাকে না, তখন দিল্লির পা চাটে। কোন দিন হয়তো শুনবেন যে জামাতার আমির যায়া নরেন্দ্র মোদীর পাটা জিব্বা দিয়া চাইতে আইছে, খালাইয়া গেছে গা জিব্বা মিব্বা, দেখবেন। তো আপনার জামাতার আমির বলছেন, এই জন্য বিশ্বাস করতে হবে। তো জামাতার আমির বলছেন, বলবেন কালকে যে 71 সালে বলছে তো অলরেডি যে আমরা আমরা কিছু করি নাই, পাকিস্তান বাংলাদেশে যুদ্ধ করে না, এমনি দিয়া গেছে বাংলাদেশ সাইরা। এরকম হইতে পারে না? তখন তো আপনার জামাতার আমিরের সে কথা বিশ্বাস করতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই আপনাদের দেখতেছি। তো একজন মুনাফেক, জামাতের এই আমির শফিকুর রহমান একজন মুনাফেক, সে কি বললো আর না বললো সেটা কেমনে? মানে এখন ঘটনা হচ্ছে কি জানেন, ওই যে নাচতে না জানলে উঠান বাঁকা কয় না, জামাতের অবস্থা গেছে এইরকম। যখন এরা দেখছে একগরে হয়ে গেছে, বিএনপি মনে হয় ক্ষমতা আইসা যাবে, ইন্ডিয়া তাদের দিকে নজর দিচ্ছে, সুতরাং আমরা ভালো হইতে হবে, বুঝাইতে হবে যে না না আমাদের সাথে কথা হইছে, খালি তারেকের সাথে না। ও হচ্ছে যে জন্মগত মৃত্যুকেরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অবশ্য তফসিল ঘোষণার পর থেকে রাজনীতির মাঠে যে গরম হাওয়া বইবার কথা, সেটি এখনো দেখা যাচ্ছে না। আপাতত উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচন কমিশনের জমা পড়া প্রার্থীদের হলফনামার পাতাগুলো। বিশেষ করে 2024-এর আন্দোলনের সেই তরুণ তুর্কি যারা আগে রাজপথে কোটা বাতিলের দাবিতে গলা ফাটিয়েছিলেন, তাদের পকেটের বর্তমান অবস্থা দেখে সাধারণ ভোটারদের চক্ষু চরম কাজ হওয়ার জোগাড়। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের আগে তাদের কারোরই তেমন কোনো পরিচয় ছিল না। সরকারি চাকরিতে কোটার বিলুপ্তি চেয়ে 36 দিনের আন্দোলনে তৎকালীন সরকার ফেলে দিয়ে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রায় 1.5 বছর ধরে। চাকরিতে ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলেও এখন আর তারা চাকরি চাইছেন না, সবারই লক্ষ্য জনপ্রতিনিধি হওয়ার। খুলেছেন নতুন দল, প্রার্থী হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। যাদের এক সময় বেকার যুবক হিসেবে ধরা হতো, তারা এখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ব্যানারে কোটি টাকার না হলেও বেশ কয়েক লক্ষ টাকার সম্পত্তির মালিক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নির্বাচনী হলফনামায় এক সময় বেকার যুবকদের আয় ব্যয়ের চিত্র সামনে আসার পর তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা, 27 বছর বয়সী নাহিদ ইসলাম। এক সময় ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম এখন নিজেকে পরিচয় দিচ্ছেন একজন পরামর্শক বা কনসালটেন্ট হিসেবে। তবে কোথায় বা কোন প্রতিষ্ঠানে তিনি পরামর্শক হিসেবে কাজ করেন সেটির উল্লেখ নেই। হলফনামা বলছে এই পরামর্শ দিয়ে তিনি বছরে আয় করেন 16 লাখ টাকা। স্নাতক পাশ করা একজন তরুণের পরামর্শের এত দাম দেখে অনেক বেকার যুবক হয়তো এখন ক্যারিয়ার হিসেবে পরামর্শদাতা হওয়ার কথা ভাবছেন। জনাব নাহিদ ঢাকা 11 আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়ছেন জামাতের নেতৃত্বাধীন জোট থেকে। নাহিদের বর্তমানে কোনো গাড়ি বা বাড়ি নেই, কিন্তু তার কাছে নগদ আছে 19.5 লাখ টাকা এবং ব্যাংকে আছে 3,85,000 টাকা। তার নিজের কাছে গয়না আছে 7.5 লাখ টাকার, আর স্ত্রীর আছে 10 লাখ টাকার গয়না। মজার ব্যাপার হলো, হলফনামায় তিনি স্থাবর সম্পদের ঘরে লিখেছেন প্রযোজ্য নয়, কিন্তু ডাচ বাংলা ব্যাংকে আবার 3.5 লাখ টাকার একটি ঋণও আছে। গত 26শে ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে নাহিদ লিখেছিলেন, উপদেষ্টা পদে 6 মাস 5 দিন দায়িত্ব পালনকালে ব্যাংক হিসেবে 10,06,886 টাকা জমা এবং 9,96,188 টাকা উত্তোলন করেছেন। সোনালী ব্যাংক ছাড়া তার অন্য কোনো ব্যাংক হিসেব নেই। এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের গল্পটি আরও চমকপ্রদ। নোয়াখালীর 6 আসন থেকে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। 2024 সালের আন্দোলনের পর তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে হাতিয়ার তাদের ঘরটি ছিল এলাকার সবচেয়ে ভাঙা ঘর। কিন্তু ত্রয়োদশ নির্বাচনের হলফনামা বলছে সেই ভাঙা ঘরের ছেলের এখন নগদ অর্থই আছে 35,83,475 টাকা, যদিও ব্যাংকে তার জমা আছে মাত্র 2,055 টাকা। হয়তো ব্যাংকের সুদের হারের চেয়ে
বালিশের নিচে টাকা রাখাটাকেই তিনি বেশি নিরাপদ মনে করছেন। হান্নান মাসুদ নিজেকে ডিজল্যান্ড গ্লোবাল নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হিসেবে দাবি করেছেন। তার অস্থাবর সম্পত্তির মোট অর্জনকালীন মূল্য 46,85,000 টাকা হলেও তিনি নিজেই উল্লেখ করেছেন যে বর্তমানে এগুলোর বাজার মূল্য প্রায় 76,85,000 টাকা। 26 বছর বয়সী এই নেতার বার্ষিক আয় 6 লাখ টাকা এবং তারও 8 লাখ টাকার স্বর্ণালঙ্কার রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও আব্দুল হান্নান মাসুদ হলফনামায় নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে হান্নান মাসুদ আধুনিক ভাষা বিজ্ঞান ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের ছাত্র, তবে তিনি সম্মান 3য় বর্ষের পরীক্ষা দেননি। বাংলা ট্রিবিউনের কাছে আব্দুল হান্নান মাসুদ দাবি করেছেন তিনি ছাত্র অবস্থায় টিউশন করে ভালো পরিমাণ টাকা আয় করেছেন, পাশাপাশি ব্যবসা থেকেও কিছু আয় করেছেন। আবার তার বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে গত 1 বছরে অনেক গিফট পেয়েছেন। একই আসনে হান্নান মাসুদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টি বা বিএসপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার বাবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় 2 লাখ টাকা আছে বলে কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে 18 গুণ বেশি টাকা রয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের। বাৎসরিক আয়ও বাবার চেয়ে 3 গুণেরও বেশি। বাবার আয়ের খাত কৃষি হলেও ছেলের আয়ের খাত দেখানো হয়েছে ব্যবসা। এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহর হলফনামা আরও উজ্জ্বল। কুমিল্লা 4 দেবিদ্বার নির্বাচনী আসনে তিনি জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়েছেন। তার সম্পদের তালিকায় সবচেয়ে বেশি চমক দিচ্ছে স্বর্ণালঙ্কার, যার মূল্য 26 লাখ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করা এই নেতার বার্ষিক আয় 12.5 লাখ টাকা, যা আসে তার ব্যবসা থেকে। তার কাছে নগদ আছে 13.5 লাখ টাকা। যদিও তার কোনো জমি বা গাড়ি নেই, তবু স্থাবর অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ 50 লাখ টাকা। তবে আয়কর রিটার্নে সম্পদ দেখিয়েছেন 31,67,619 টাকার। 27 বছর বয়সী হাসনাত নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা, তবে কিসের ব্যবসা সেটি অজানাই থেকে গেল। অন্যদিকে উত্তরাঞ্চলের জমিদার ঘরের ছেলে বলে পরিচয় দেয়া সার্জিস আলমও নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। পঞ্চগড় 1 আসন থেকে ভোটে অংশ নিতে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এনসিপির নেতা। তার বার্ষিক আয় 9 লাখ টাকা এবং হাতে নগদ আছে 3,11,000 টাকা। সার্জিসের নামে 16.50 শতক কৃষি জমি থাকলেও সেটি তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে জানিয়েছেন। আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 33,73,628 টাকা। দর্শক, গত বছরের মার্চে নিজ জেলা পঞ্চগড়ে বিশাল গাড়ি বহর নিয়ে শোডাউন করে বিতর্কের জন্ম দিয়েছিলেন সার্জিস আলম। তখন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশ্ন ওঠায়। সেগুলোর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তার দলের সাবেক নেতা ডক্টর তাসনিম জারা। তাসনিম জারার পোস্টের জবাবে সার্জিস আলম ফেসবুকে পোস্ট করে জানান, গাড়ির ভাড়া দিতে যা খরচ হয়েছে তা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরো 50 বছর আগেও ছিল। তার দাদা তার জন্য যা রেখে গেছেন তা দিয়ে তিনি নির্বাচনও করে ফেলতে পারবেন বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু এখন দেখা যাচ্ছে সার্জিস আলমের বার্ষিক আয় 9 লাখ টাকা। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পদ মূল্য 5 লাখ টাকা। বাড়ি গাড়ি কিছুই নেই। প্রশ্ন হলো, দাদার এত কিছু রেখে যাওয়ার সম্পত্তির মধ্যে বাড়ি গাড়ি কিছুই নেই কেন? আন্দোলনের আরেক পরিচিত মুখ আক্তার হোসেন, যিনি নিজেকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন, তার পকেটেও নগদ 13 লাখ টাকা আছে বলে হলফনামায় জানানো হয়েছে। কৃষি, ব্যবসা ও চাকরি মিলিয়ে তার বার্ষিক আয় 5,05,000 টাকা। তার নিজের গয়না আছে 7 লাখ টাকার আর স্ত্রীর 10 লাখ টাকার। গাড়ি বাড়ি না থাকলেও তার মোট অস্থাবর সম্পদের মূল্য 27 লাখ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। মাহবুব আলম পেশায় ব্যবসায়ী। তার বার্ষিক আয় 15 লাখ টাকা। তার নামে ফ্ল্যাট, বাড়ি গাড়ি নেই, তবে তার সম্পদের পরিমাণ 96,70,000 টাকা। মাহবুব আলম যখন তথ্য উপদেষ্টা ছিলেন তখন এনসিপির এক নেতা এই মাহবুব আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ তুলেছিল।
দর্শক, বাংলাদেশের সাধারণ মানুষ যেখানে ডাল ভাতের দাম জোগাতে হিমশিম খাচ্ছে, সেখানে মাত্র ১.৫-২ বছরের ব্যবধানে এই তরুণ নেতাদের এই আর্থিক উত্তরণ সত্যি গবেষণার বিষয় হতে পারে। যে ছেলেরা কিছুদিন আগেও চাকরির দাবিতে রাজপথ কাঁপাতেন, তারা এখন আর চাকরি খুঁজছেন না, বরং নিজেরাই বড় বড় পরামর্শক বা ব্যবসায়ী হয়ে উঠেছেন। কেউ কেউ কৌতুক করে বলছেন, আন্দোলনে অংশ নেওয়া হয়তো এখনকার সময়ের সবচেয়ে লাভজনক স্টার্টআপ, যেখানে মূলধন লাগে না, শুধু স্লোগান দিলেই হলফনামায় নগদ টাকার অঙ্ক লাফিয়ে পারে। হান্নান মাসুদের ব্যাংকে মাত্র ২,০০০ টাকা থাকা প্রমাণ করে যে তিনি হয়তো সাধারণ মানুষের মতোই ব্যাংক খাতের অস্থিরতায় চিন্তিত, তাই টাকাগুলো নিজের কাছে নগদ রেখেছেন। তফসিল অনুযায়ী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ১২ই ফেব্রুয়ারি ভোট। এই তরুণ নেতাদের সম্পদের পাহাড় ভোটারদের মনে কৌতূহল এবং কিছুটা বিস্ময় জাগিয়েছে। যারা ইনসাফের বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের নিজেদের সম্পদের এই অবিশ্বাস্য প্রবৃদ্ধি ভোটাররা কিভাবে নেন, সেটাই এখন দেখার বিষয়। সহজ কথায় বলতে গেলে, এই ছাত্র নেতাদের অর্থনৈতিক অবস্থায় এখন সেই জাদুর আয়নার মতো। ১ বছর আগে যেখানে বেকারত্ব দেখা যেত, আজ সেখানে লক্ষ টাকার গয়না আর নগদ অর্থের ঝিলিক দেখা যাচ্ছে। এখন এ পর্যন্ত। তো খালেদা জিয়ার টুতে আমরা দেখলাম যে আমার ভালো লাগলো একটা জিনিস, যে এখানে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ এবং মানে শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় যে রাজনৈতিক সহমর্মিতা তিনি প্রকাশ করেছেন, শোক প্রকাশ করেছেন, এটা বাংলাদেশের রাজনীতিতে একটি আমি ইতিবাচক দিক মনে করি। এটা হলে হয় কি, যখন আপনি মাথায় যদি পচন ধরে তাহলে পুরো মাছটাই মারা যাবে, কিন্তু পুরো মাছেও যদি পচন ধরে, মাথাটা যদি ঠিক থাকে, অন্তত মাছটা সুস্থ হতে পারে। এটা এটাই বিজ্ঞান, এটাই আপনার যারা মাছের আবাদ করে, মাছের যারা চিকিৎসক তারা জানে। ঠিক এটাও তাই, যখন যারা রাজনৈতিক নেতা যারা, তারা হচ্ছে রাজনৈতিক দলটা যে একটা মাছ ধরে, তারা হচ্ছে মাথা, সেখানে পছন্দ হলে আপনি আর কখনোই ঠিক করতে পারবেন না। তো এটা আমি ইতিবাচকই মনে করি। সবাই যার শোক প্রকাশ জানিয়েছেন। আমি সর্বশেষ আপনার সাথে যুক্ত হওয়ার আগে, আমি সাইফুল মাতান টিটুকে মেসেজ দেওয়ার আগে একটা মেসেজ পেলাম, যেখানে দেখলাম যে সজীব ওয়াজেদ জয় শোক প্রকাশ করে। এটা ভালো দিক আমি মনে করি। এবং আপনি দেখবেন যে ইদানিং বিএনপিও কিন্তু মানে যারা উপরে, যেমন সাইফুল মাতান টিটু বারবার বলে থাকে, সে অফলাইনও বলে, লাইভ এসেও বলে, যে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কিন্তু বিএনপির চামচি বা জামাতেরা খুব চিল্লাপাল্লা করলেও তারেক রহমান কিন্তু বলে নাই যে তার মায়ের চিকিৎসা বা তার দলীয় প্রধানের চিকিৎসা ত্রুটি হয়েছে, সরকারের ত্রুটি, এটা তিনি বলেন নাই। তিনি বারবার বলেছেন চিকিৎসা ভালো হয়েছে। সর্বশেষ তার যে বয়ান, সেখানে কিন্তু আমরা দেখেছি, যদিও আজকে আসিফ সার তাকে দেখলাম একেবারে খালেদা জিয়ার সমস্ত এই ক্ষতি হওয়ার জন্য একেবারে আওয়ামী লীগ, শেখ হাসিনা পারে না তো একেবারে আওয়ামী লীগের সব কর্মীর জন্য দায়ী, নেতারা দায়ী, এটা বলে ফেলে। যেহেতু আওয়ামী লীগের নাম নিছে, তাহলে তারাই দেয়। কিন্তু বিএনপি কিন্তু এই অভিযোগ বড় নেতারা কেউই করে নাই। আর তারপরে যেগুলো আমরা আলোচনা শুধু, সেগুলো হচ্ছে পলিটিক্যাল বক্তব্য, রাজনৈতিক বক্তব্য, এগুলোর কোনো ভিত্তি নেই। যেমন ধরেন যে যখন কোনো সংঘর্ষ এই দেশে হয়, যেমন খালেদা জিয়া বলেছিলেন যে ভেন্ডি বেগে বোমা নিয়ে গেছে, এগুলো হচ্ছে পলিটিক্যাল বক্তব্য। আমরা আজকে সেই আলোচনার দিকে যাচ্ছি না। যেহেতু আপনি ঠিকই শুরুতেই বললেন যে তিনি মারা গেছেন, তিনি যদিও রাজনীতিবিদেরা মারা গেল বিতর্কের ঊর্ধ্বে যায় না। আপনি আমি মারা গেলে হয়তো বিতর্কের ঊর্ধ্বে চলে যাবো, কারণ আমাদের বক্তব্যে বাংলাদেশের রাজনীতিতে, সাধারণ মানুষের বা দেশের অর্থনীতিতে, দেশের রাজনীতিতে কিছু যায় আসে না, কিন্তু তাদের বক্তব্যে ভালো মন্দ দুটো যায় আসে। তবু আমরা আজকে বিতর্কে যাচ্ছি না। আমরা চাই বাংলাদেশে এই মুহূর্তে অন্তত তারেক রহমানের আগমনের কারণে জামাতের নামক মৌলবাদী বিষ বৃক্ষটা একটু কিন্তু চাপে পড়েছে। তারা কিন্তু এখন বিএনপির কাছে চড়েই, কিন্তু কোনো সন্দেহ নাই, বিএনপি এবং তরঙ্গ সংগঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের এবং শক্তি এবং আওয়ামী লীগের উপর স্টিম রোলার চালাচ্ছে। কিন্তু জামাতেরা যেটা চালাচ্ছে সেটা আরো ভয়াবহ ছিল, এবং তাদের মততেই হয়। আপনি দেখবেন যে বিএনপির যতগুলো ঘটনা ঘটে, তাদের যদি অর্ধেক হয়ে থাকে তাদের স্বেচ্ছায় স্বপ্রণোদিত, আর অর্ধেক কিন্তু জামাতের ইন্ধনে থাকে। এটা এটা আমার গবেষণা। এমন না যে আমি এই 14 মাস 16 মাসের কথা বলতেছি, আমি 20 বছর জামাতে গবেষণা করেছি। আওয়ামী লীগ বিএনপি, এমনকি আওয়ামী লীগের ভিতরে, এমনকি বিএনপির ভিতরে, বিএনপির দ্বন্দ্বের ভিতরেও জামাত জড়িত থাকে। এরকম অন্তত 100টা কেস আমার কাছে আছে, যেগুলো মানে আমি চেয়েছিলাম যে এটা যেন সত্য না হয়, আমার অনুমানটা দেখেছি না, আমার অনুমান সত্য। তো বাংলাদেশে আজকে আপনি জানেন যে যে ঘটনাগুলো ঘটতেছে, আপনারা হয়তো জানেন না,
সরি, আপনারা অবশ্যই জানেন, আপনারা তো কম বুঝেন না, রাজনীতি কম স্টাডি করেন না, কম খোঁজ রাখেন না। জামাতেরা কিন্তু খুব খুশি হয়েছে খালেদা জিয়া মারাতে, মরে যাওয়াতে, বিএনপির মানে এই ঘোষণা দেওয়াতে মরা। জামাত বিএনপির আওয়ামী লীগের কিন্তু তার সমালোচনা করতেছে, কিন্তু খুশি হয় নাই কেউ যে সে মারা গেছে। কিন্তু জামাত কিন্তু মনে মনে বেজায় খুশি হয়ে গেছে। কিন্তু তাদের এই খুশি কারণ হলো যে খালেদা জিয়া মারা গেলে একজন নারী নেতৃত্ব থাকলো না, এখন তারা জোরে সরে বলবে নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব, এই স্লোগানটা এখন দেখবেন খুব বেশি বেশি দিবে বাংলাদেশের। খালেদা জিয়া যেদিন মারা গেল আজকে থেকেই দেখবেন যে এই যে নেক্সট জুম্মাবার থেকেই প্রত্যেক জুম্মাবারে দেখবেন আগের চাইতে 20 গুণ বেশি নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলবো। অলরেডি ওই যে এটিএম কি আজাহারুল নাকি আছে, চিটাগাং এর এক বদমাইশ, ওই সন্ত্রাসী জঙ্গি আজাহারুল মৌলভী মুফতি, যে এরকম পাতলা সানা, সে কিন্তু বিবৃতি অলরেডি দিয়েছে। আপনি তার বিবৃতিটা তো সম্ভবত পড়েছেন, আপনারা দেখেছেন যে খালেদা জিয়া নাকি ভুল পথে ছিল, মানে মোটামুটি ইসলামের পথে ছিল না। তাহলে এখন চিন্তা করে দেখেন, এই বিএনপি কিন্তু এই সমস্ত জামাতি মৌলবীদের, এই সমস্ত জঙ্গি মঙ্গি এদের কিন্তু জিয়া রহমান 1975 সালের পরে থেকে কিন্তু পৃষ্ঠপোষকতা দিয়ে আসতেছে। সেই বিএনপির নেত্রী নামে দেখছেন তারা কি বলে, মানে লিল্লা করে না, এত লম্বা লম্বা কথা বলতেছে। আওয়ামী লীগের বিএনপির যদি লিল্লা দেওয়া বন্ধ হয়, মৌলবীরা তো ভাতে মারা যাবে। মানে দাওয়াত তো এখন দিলে তারা নেয় না সিরিয়ালে, পরে তো দাওয়াত তারা পাবে না। বিএনপি আওয়ামী লীগের দাওয়াত না দেয় তাদের পরিণতিটা কি হবে একবারে তারা ভাবে না। আজকে তারা বিএনপি আওয়ামী লীগের খেয়ে আওয়ামী লীগের সর্বনাশ করেছে, এমনকি বিএনপির সর্বনাশ, দেশের সর্বনাশ তারা চাই, কারণ তারা দেশটাকে চায় নাই। আপনি দেখেন সজীব ওয়াজেদ জয় আজকে কিন্তু একটা চমৎকার কথা বলেছে, একেবারে যেটা যেটা সৈয়দ আশরাফ সাহেবের বক্তব্যের প্রতিধ্বনি। তিনি বলেছেন যে বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ক্ষমতা প্রতিদ্বন্দ্বী, কিন্তু তারা শত্রু নয়। কথাটা তিনি এইভাবে লিখেছেন আজকে। আমি আমার কাছে যেটা এসেছে, আমি জানি না সেটা এডিট করা কিনা, কিন্তু আমি যেটা পেয়েছি সম্ভবত এডিট করা না, কারণ যিনি পাঠিয়েছেন তিনি এডিট কোনো জিনিস আমার কাছে পাঠানোর কথা না। তো এই যে বক্তব্যটা, এটা কিন্তু সৈয়দ আশরাফ সাহেব আজকে 2013 সালে বলেছে, আমরা যখন গণজাগরণ মঞ্চের আন্দোলন করি, এই সৈয়দ আশরাফ সাহেব এই এই শাপলা চত্বরে জঙ্গিদের উত্থানের সময় তিনি বলেছিলেন যে জামাত হচ্ছে মৌলবাদী শক্তি, হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তিগুলো হচ্ছে আওয়ামী লীগের আসল শত্রু, বিএনপি নয়। তার কথা কিন্তু সত্য প্রমাণিত হয়েছে। বিএনপি কোনো সন্দেহ নাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কোনো সন্দেহ নাই এতে কোনো, এমনকি তারাও অনেকটা পাকিস্তান পেয়ারি, কোনো তাতেও সন্দেহ নেই। কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু স্বাধীনতা বিরোধী এই জামাত। আরে কিন্তু দেশের সংস্কৃতি, শিক্ষা, আপনি দেখেন আজকে শিক্ষক নিয়োগের যে বিরোধিতা করা হলো, আজকে যে গানের বিরোধিতা করা হচ্ছে, এগুলো কিন্তু এই জামাতের ইন্ধন, হিজবুত তাহরির ইন্ধন, হেফাজতিদের ইন্ধন, এগুলো ঘটতেছে। এবং তারা শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিরোধিতা করবেও, এরা করে চলবেও। তবে আপনি যেটা বললেন খালেদা জিয়ার এই মৃত্যুতে একটা শূন্যতা সৃষ্টি হবে এই দেশে, সেই শূন্যতার সুযোগ নিতে চাইবে জামাতেরা বিভিন্ন ভাবে। আবার বিএনপির ভিতরেও বিদ্রোহ হতে পারে, সমস্যা হতে পারে কিছুটা, আমার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে আমরা চাই বাংলাদেশে সুষ্ঠু রাজনীতি, যদিও সম্ভাবনা খুব কম, তারপর আমরা আশাবাদী যে বাংলাদেশের সুষ্ঠু রাজনীতি, আপনার পরস্পর সহাবস্থানের রাজনীতি আসুক। আমি জানি না সেটা হবে কিনা, কারণ 32 নম্বর ভাঙার পরে এটা আসলে সহাবস্থানের রাজনীতির বক্তব্য দেওয়া, বা আওয়ামী লীগ করার কারণে তার নামাজরত অবস্থায় কারো মাকে মেরে ফেলা, আওয়ামী লীগ করার কারণে, ছাত্রলীগ করার কারণে পরিবার সদস্যদের মেরে ফেলা, এগুলো আসলে সহাবস্থানের রাজনীতিকে ইঙ্গিত বহন করে না, বরং সংঘর্ষের দিকে নিয়ে যায়। আমরা চাই যে খালেদা জিয়ার মৃত্যুর পরে যে দুই পক্ষ থেকে, আপনি দেখেন তারেক রহমান বাংলাদেশে এসেও আওয়ামী লীগের খুব একটা সমালোচনা করে, মানে যে ভাষায় আমরা তাদের বক্তব্য দিতে দেখি ওরকম করা কোনো আওয়ামী লীগের শব্দটা নিয়ে তারা ওরকম ভাবে বলেনি। আবার আমরা আজকে দেখলাম সেটা বাংলাদেশ আওয়ামী লীগের পেজ হোক, ছাত্রলীগের পেজ হোক, শেখ হাসিনা হোক, এবং জননেত্রী শেখ হাসিনা সজীবদের জয় হোক, তারা একটা মানে আপনার যেটাকে বলে শুভেচ্ছা, মানে মানে শুভ একটা বার্তা আমি মনে করছি তাদের শোক প্রকাশের মাধ্যমে আমাদের এই সুযোগটা নেওয়া উচিত, যাতে বাংলাদেশটা আগামীতে ভালো থাকে, মৌলবাদী শক্তি এই দেশটাকে দখল করে নেয়। আর তারেক রহমানের উচিত আওয়ামী লীগের সাথে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে এবং ভারতের সাথে তাকেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে। তা না হলে সাইফুল বাতন টিটি সহ আরো কয়েকজন যে বলেছে যে তারেক রহমানের পরিণতি কিন্তু বেনজির ভুট্টোর মতো হবে। তারেক রহমান যদি বেনজির ভুট্টোর পরিণতি বর্ণনা করতে না চায়, অর্থাৎ সে যদি জঙ্গি, জেহাদি, জামাতি, হেফাজতি, চরমনাই, হিজবুতিদের হাতে বম্বিং এ না মরতে চায়, তাহলে তাকে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির সাথেই মিলে থাকতে হবে বলে আমি মনে করি। দিল্লি না ঢাকা, মনে পড়ে সেই স্লোগান, মৌলবাদী জামাত ইসলামের স্লোগান, দিল্লি না ঢাকা। আজও কিন্তু ওই যে শিবিরের কিছু কিছু পোলাপান, দাঁতাল একটা আছে না, এরা দাঁত বের করে রাখেছে, সে সহ এরা এখনো কিন্তু চিল্লায়। ওই যে আরেকটা আছে না, পাঠা, কালা পাঠা, এরা এখনো কয় দিল্লি না ঢাকা, মনে আছে? এইভাবে বলে যে এই সুরগুলো। তাদের নেতা, জামাত প্রধান, জামাতের আমির, উনি গত বছর
2024 সে যে কোনো সময় নাকি ইন্ডিয়ান কূটনীতিকদের সাথে বৈঠক করেছিলেন। তো এটা যখন রয়টারে প্রকাশ পেয়ে যায়, তখন উনি আবার বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতেও যখন এটা লেখালেখি হয়, তখন উনি আবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, হ্যাঁ তাদের সাথে আমার এই চিকিৎসার পরে হসপিটাল থেকে বেরিয়ে আসার পরে অনেক দেশের কূটনীতিক এসেছিলেন, সেই সাথে ওনারাও এসেছিলেন, কিন্তু ওনারা মানা করেছিলেন আমাকে না দেওয়ার জন্য, তাই আমি ওয়াদাবদ্ধ ছিলাম, তাই আমি দিতে পারিনি ওনাদের কথা। তা আপনার এখন ওয়াদার বরখেলাপ হইল কেমনে চাচা? চাচার ওয়াদার বরখেলাপ কিভাবে করলেন? চাচা তো মুসলিম ইসলামিক লোক না, চাচা তো ইয়ে করতে পারে না নাকি? চাচা দিল্লির গোপনে পা চাটতে ভালো লেগেছে। মূলত কি কথা হয়েছিল চাচার সাথে সেগুলো কি চাচা একটু প্রকাশ করবেন নাকি প্রকাশ করবেন না? মানে যে হাম করু তো সালা ক্যারেক্টার ঢিলা হয় না, আমরা দিল্লির সাথে সম্পর্ক থাকলে তখন আমরা তখন দিল্লি না ঢাকা আপনারা চিল্লাইবেন, হ্যাঁ তখন দিল্লি আমাদের দাদার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এরকম হয়ে যায় নাকি? হ্যাঁ, আর আপনারা যখন দিল্লির যায় সব কিছু চারটা একেবারে বাইর করে দেন, তখন কিছু হয় না। এই যে শফিকুর রহমান হারামজাদা মূলত দিল্লির সাথে যে কথা হয়েছে সেটা হচ্ছে যে দিল্লিকে উনি অনুরোধ করেছিলেন যে তারেক জিয়া যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই বিষয়ে চাপ দিতে, কিন্তু সেই চাপ দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছে এবং বৈঠক হয়েছে এটা যাতে দিল্লি যাতে প্রকাশ না করে, তাহলে ওনাদের রাজনীতি শেষ, এগুলো বলে টলে প্রচুর অনুরোধ করেছেন। কিন্তু যখন দেখলেন যে দিল্লি ওনাদের কথা রাখলেন না, রাখলেন তারেক সাহেবের কথা, তখনই উনি মুখ ফসকে নাকি বলে ফেলেছেন যে না আমাদের সাথে তো দেখা হয়েছিল কিন্তু ওরা মানা করেছিল। মূলত উনিই নাকি মানা করেছিলেন দিল্লির হাত পা চেপে ধরে। প্রচুর চাটাচাটি করেছেন চাচায়, চাচায় চাটতে চাটতে দিল্লি আলাদের ওই যে যা আছে না, এই যে এরকম কিছু আছে না, এগুলো সহ নাকি জিব্বা দিয়ে উঠে ফেলাইছিলেন, জিব্বা দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। আর এখন কয় যে না এটা তো ওরা মানা করেছিল। হারামজাদা, ওরা মানা করেছিল? হ্যাঁ, আমি আপনাদের এর আগেরও দুইটা ভিডিওতে বলেছিলাম যে এই যে এখন যেগুলা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলতেছেন, এগুলো সব রয়ের এজেন্ট। এগুলো সব রয়ের এজেন্ট, এগুলো দেশে থাইকা এগুলা দিল্লি না ঢাকা মানে এটা একটা ভাইব তুলছে যে দিল্লি না ঢাকা একটু চিল্লাই, বুঝছেন? আর এই ফান্দে পড়ে গেছে আপনার পাইক্কা এজেন্টরা। এরা বুঝতেও পারে নাই যে দিল্লি এই সব জারুগাদেরকে দিয়ে এই কাম করাইতেছে, আর পাইক্কা এজেন্ট এসে হাদির মতন ওই যে সওয়ামা চিরা ফালামো, এটাও বলে এখন স্লোগান, হেরে মতো এগুলোরা খাইয়া দেয়, এগুলো পাইক্কা এজেন্টরা খাইছে। তো জামাতের আমির মিথ্যা কথা যে বলে, যে কিনা দিনে রাইতে শুইতে উঠতে বসতে মিথ্যা কথা, কি বলে কি ডাক্তার না জানি, ডক্টর উনার নাম, উনি পশুর ডাক্তার না কুত্তার ডাক্তার আল্লাহ জানে উনি কোন ধরনের ডাক্তার। হারামজাদা, এখন তোমরা তলে তলে টেম্পো তোমরা চালাও, আর দোষ খালি আওয়ামী লীগের। এই যে গত 1.5 বছর ধইরা দিল্লির পাশা সাইটা ওরা হাগলে হেটা সহ জিব্বা দিয়া টানছে এই জমাইতাগুলা, আর এখন আইসা নতুন নাটক করে যে না না এটা তো মিটিং ছিল, এটা আসলে ওরা গোপন রাখতে। তাইলে গোপন বৈঠকে তোদের কি কি কথা হয়েছে সেটা প্রকাশ করা হোক যদি সাহস থাকে। সেই জামাতের আমিরকে বলছি আমি, জামাতের আমির মিথ্যুক চালবাজ, তারাই বলছেন যে কি কি কথা হয়েছিল বল, সেখানে কি পরিকল্পনা হয়েছিল, যে তারেকরে আসতে না দিতে নাকি, যেটা তোরাই সর্বপ্রথম উচ্চারণ করছো যে তারেক বাংলাদেশে আসতে পারছে না কারণ দিল্লির প্রেশার আছে না, মাইরা ফেলাবে, এগুলো তো তোরদের হারামজাদাদের কথা। নাহলে প্রকাশ কর কি কি কথা হয়েছে। মূলত এই জামাতের আমিরের সাথে আমির দিল্লির উপর দিল্লিকে বুঝাইতে চেষ্টা করছেন যে আপনারা এক কাম করেন, আমরা আপনারা যা বলবেন বলেন সব দিব, কিসের 7 সিস্টার খাইব, 7 সিস্টার ওই পাশে আমরা দিয়া দেবো, মাগার আপনি তারেকরে আসা বন্ধ করেন। এইটা ছিল তাদের মূল দাবি, এবং এই প্রকাশ যাতে না পায় সেজন্য দিল্লির হাতে পায়ে ধরছিলেন। তো দিল্লির হাতে পায়ে ধরছেন, দিল্লি চুপ, ওকে বলছস তোরা বলছস, দিল্লি বলে নাই। কিন্তু উনি যখন দেখলেন যে না তারেক জিয়া তো চলে আসছে, আবার খালেদা জিয়ার মৃত্যুর পর এরা রাষ্ট্রীয়ভাবে শোক বার্তা পাঠাইছে, ওইখানে যা বইয়ে সাইন করছে, তখন ওনাদের মাথা খারাপ হইয়া বলে দিলেন যে হ্যাঁ আমাদের সাথেও বৈঠক হয়েছিল। তো তোদের সাথে কি কি গোপন বৈঠক হয়েছিল সেটা বলো, টেম্পো যে চালাইলা গত 17 মাস একটু বলো। তার মানে এই যে বঙ্গু জনগণ, আপনারা যারা দিল্লি না ঢাকা 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 বলেন, আপনাদের একটা কথা কই, দিল্লি যদি আপনাদের চাউল ডাউল কিছু না দেয় তো ল্যাংডা হয়ে যাবেন, ল্যাংটা। আপনাকে এই যে জমাতের পাল্লায় পড়লে
তারা কি অবস্থা এটা তো জানেন, এরা 71-এ কি করছে তাই তো জানেন। জমাইতাদের বউ বেটি বেচনের সময় আইসা গেছে। বউ বেটি এগুলো গনিমতের মাল হয়ে যাবে বাংলার পাবলিকের কাছে, এই জমাইতাগো। বাংলাদেশের যত অশান্তির মূল এই জমাইতারা। তারা তলে তলে দিল্লির লগে ঠিকই লাইন, রাত দিন 24 ঘন্টা দিল্লির লগে লাইন। দিল্লির লগে লাইন ছাড়া এদের কোনো উপায় নেই। এরা দিল্লির লগে লাইন রাইখাই তারা ক্ষমতায় আইতে চাইতেছে, মানে ক্ষমতায় আসবে জামাত, আবার দিল্লি ছাড়া আসবা বাবারা। এখন যখন দেখছে বিএনপির পক্ষে মনে হয় চইলা যাইতেছে, চইলা গেছে, চইলা যাইতেছে মানে কি চইলা গেছে, যখন দেখছে তখনই মাথা খারাপ হয়ে গেছে এই মীর জাফর জামাতের আমির শফিকুর রহমানের। হারামজাদার এখনো ছানাপোনা কতগুলো আছে না, এই যে কালাইয়া মালাইয়া কতগুলো, এই রাজশাহী না কোন বিশ্ববিদ্যালয়ের পোলাপাইন, ওই যে দান তালু মামার ভাইয়েরা, এরা এখনো রাস্তায় ছিল, দিল্লি না ঢাকা। হারামজাদা তোকে হোগার কাপড় তুইলা দিল্লি বাটামরিচ ডেলা দিছে তোকে আমির রে, এরপরও তোরা দিল্লি না ঢাকা কস নাকি? বুঝেন হারামজাদাদের চরিত্র।